খুব গোপনে ইসরায়েলিদের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক, কেন ইরান ও ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা, স্বার্থ নাকি চাপ? অল্পের জন্য সম্প্রতি ইসরায়েলি হামলা থেকে বেঁচে যান ইরানের প্রেসিডেন্ট। এই হত্যা চেষ্টা কিভাবে ব্যর্থ করে বাঁচলেন তিনি? ব্যথা সারাতে ওষুধ কাজ করছে না, বদলে ব্যবহার হচ্ছে মৌমাছির হুল। কেন বাড়ছে এর জনপ্রিয়তা? সত্যিই কি কাজে দিচ্ছে এই চিকিৎসা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান ও ফিলিস্তিনিদের সাথে রীতিমতো বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে গোপনে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারা। খোদ সিরিয়ার কূটনৈতিক সূত্রের বরাতি দিয়ে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজারবাইজানের বাকুতে গেল 12 জুলাই হয়েছে এই বৈঠক। তবে দামেস্ক এই বৈঠকের কথা অস্বীকার করেছে। সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে এই বৈঠক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে? ইরান ও ফিলিস্তিনি সহ মুসলিম বিশ্বের সাথে এটি প্রতারণা, স্বার্থ নাকি আমেরিকা চাপের ইসরায়েলের সাথে বৈঠক করেছে সিরিয়া? মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের উৎখাতের পর পশ্চিমাদের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করে আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন। পশ্চিমাদের মিত্র দেশগুলোর সাথে একের পর এক বৈঠকে বসে আলোচনার জন্ম দেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল শারা। চলতি বছরের মে মাসে সৌদি আরব সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এমনকি সৌদি সফরের এক ফাঁকে আল শারার সাথে বৈঠকেও মিলিত হন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছেন আল শারা। এরই অংশ হিসাবে সম্প্রতি আজারবাইজান সফরে যান তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈঠকে বসেন দুই দেশের নেতারা। তবে শুধু আজারবাইজান নয়, এই সফরের ফাঁকেই গোপনে ইসরায়েলের কর্মকর্তাদের সাথেও বৈঠকে বসেছেন আল শারা। ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আল শারার বৈঠকের এই খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ। সিরিয়ার কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, গত 12 জুলাই বাকুতে দুই পক্ষের এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অন্য একটি সূত্রের দাবি, তুর্কি কর্মকর্তারাও এই বৈঠকে জড়িত ছিলেন, যদিও সিরিয়ার সংবাদ মাধ্যম এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দুই দেশের কর্মকর্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে সেখানে আল শারা উপস্থিত ছিলেন কিনা সেটি পরিষ্কার নয়। জানা গেছে, এই আলোচনায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এবং কূটনীতিক আহমেদ আল দালাতি উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন। বৈঠকে ইসরায়েল সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, ইরানের প্রভাব, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার, লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী ইসরায়েলের একটি সমন্বয় অফিস খোলার বিষয়েও কথা হয়েছে। এই বৈঠককে সিরিয়ার দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী ইসরায়েল ও তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল আল শারাকে শুরুতে জিহাদপন্থী আখ্যা দেয়। শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ঠেকাতে সিরিয়ায় শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। তবে পরবর্তীতে শারার প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে আগ্রহী হয়ে ওঠে নেতানিয়াহুর সরকার। এখানেই শেষ নয়। i24 নিউজের আরেকটির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদেও উপস্থিত থাকতে পারেন আল শারা, আর সেখানেই ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ফলে পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরায়েল এবং সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের সরাসরি এই গোপন আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তাদের মিসাইল হামলায় সে সময় সামান্য আহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। কি ঘটেছিল হামলার দিন, কোথা ছিলেন তখন তিনি, আর কিভাবে এই হামলা থেকে প্রাণে বাঁচলেন ইরানের প্রেসিডেন্ট? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হিজল জুবায়ের। সাম্প্রতিক যুদ্ধে ইরানের সরকার উৎখাতের চেষ্টায় ইসরায়েল কতটা মরিয়া হয়ে উঠেছিল ক্রমশ তার আদ্যপান্ত জানা যাচ্ছে। ওই উদ্দেশ্য বাস্তবায়নে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার লক্ষ্যে একাধিক মিসাইল হামলা চালায় ইসরায়েল। হামলার জেরে প্রেসিডেন্ট কিছুটা আহত হন বলে ইরানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আল জাজিরা। ইরানের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, 15 জুন তেহরানে সরকারি একটি ভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক চলাকালে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন। নাম গোপন রাখার শর্তে ইরানি ওই কর্মকর্তা জানান, হামলাটি দুপুরের কিছু আগে চালানো হয়। নির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগের প্রধানদের সাথে অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছিলেন। সরকারের 3 প্রধান শাখার নেতাদের হত্যার লক্ষ্যে বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়। উদ্দেশ্য ছিল ইরান সরকারের পতন ঘটানো। ফার্স নিউজ জানায়, বৈঠকটি তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি ভবনের নিচতলায় অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠককালেই ভবনের প্রবেশ ও প্রস্থান পথে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। লক্ষ্য ছিল বেরোবার পথ ধ্বংস করা, যাতে বৈঠকে অংশ নেওয়া কেউ বেরোতে না পারে। একই সাথে ভেতরে যেন বাতাস চলাচল না হয় তা নিশ্চিত করতে চেয়েছিল শত্রুপক্ষ। হামলার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইরানি কর্মকর্তারাও পূর্ব প্রস্তুত ছিলেন। তারা দ্রুততার সাথে জরুরি একটি নির্গমন পথ দিয়ে বৈঠকে উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেন। প্রেসিডেন্টও এর মধ্যে ছিলেন। নির্গমন পথ দিয়ে বেরোনোর সময় তার পায়ে সামান্য আঘাত লাগে বলে জানিয়েছে ফার্স নিউজ। ফার্স আরও জানায়, ইসরায়েল কি করে অত নির্ভুল তথ্য পেল এবং হামলা চালাতে সক্ষম হলো তা খতিয়ে দেখা হচ্ছে। গুপ্তচরদের মাধ্যমে পাওয়া তথ্য অনুসারেই এমন হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট নিজেও ইসরায়েল যে তাকে হত্যার চেষ্টা চালায় সেই কথা জানান। তবে সে সময় এত বিস্তারিত কিছু জানা যায়নি। পেজেশকিয়ান শুধু বলেছিলেন, ইসরায়েল চেষ্টা চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। ওই হামলা এককভাবে ইসরায়েলি চালায়, যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলেও অভিমত দেন পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলকে এই হত্যা চেষ্টার জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি জানানো হচ্ছে ইরানের পক্ষ থেকে। শত্রুকে মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে তেহরান। এর অংশ হিসেবে এরই মাঝে $46 বিলিয়ন একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশার বাণী যেন শুভঙ্করের ফাঁকি। শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় তা বারবার প্রমাণ পাচ্ছে। রবিবার পানি নিতে যাওয়া 7 শিশুসহ 10 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। হামাস নিধনের নামে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরও চলছে নৃশংস হামলা। জোর করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ভূখণ্ড দখলের পরিকল্পনা থেকে কোনোভাবেই পিছপা হচ্ছে না জয়নবাদী গোষ্ঠী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পানিসহ ত্রাণের অভাবে অসহায় জীবনযাপন করছে গাজার ফিলিস্তিনিরা। তার মধ্যে পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলাকে নারকীয় হত্যাকাণ্ড বলছেন বিশ্লেষকরা। একবার নয়, দুইবার নয়, বারবার হামাস নিধনের নামে গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রবিবার ভূখণ্ডটির নুসাইরাতে পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 10 জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি তোলে ইসরায়েলি বাহিনী। শুধু গাজার নুসাইরাত নয়, প্রতিটি হাসপাতাল, শরণার্থী শিবির, ত্রাণ সংগ্রহ কেন্দ্র, এমনকি মাছ ধরার জেলেরাও ইসরায়েলি হামলা থেকে রক্ষা পাচ্ছে না। জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েলি বাহিনী সব সীমা অতিক্রম করেছে। গেল কয়েক সপ্তাহের মধ্যে গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া 8 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী গোষ্ঠী। আহত হয়েছে কয়েক হাজার।
ফিলিস্তিনি যোদ্ধাদের টার্গেটের নামে নিরীহ ফিলিস্তিনিদের কেন হত্যা করা হচ্ছে এমন প্রশ্ন উঠে এসেছে বারংবার। বিশ্লেষকরা বলছেন এসব আসলে ফিলিস্তিনিদের হত্যা ও গাজা দখলের কৌশল মাত্র। ভূখণ্ডটি দখলের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের হত্যা বন্ধ হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। গত কয়েক সপ্তাহের মধ্যে আমরা ৮ শতাধিক ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে হত্যার তথ্য পেয়েছি, যার মধ্যে ৬১৫টি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আশেপাশে ঘটেছে। ১৮৩টি হত্যার ঘটনা ঘটেছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আসার পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল কয়েক সপ্তাহ ধরে বলে আসছেন গাজায় দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে, কিন্তু গাজায় সাম্প্রতিক হামলার চিত্র ভিন্ন তথ্য দিচ্ছে বিশ্লেষকদের। অনেকে বলছেন এটি আসলে শুভঙ্করের ফাঁকি। গাজায় খুব দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। বিশ্লেষকদের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কোনো ধরনের চাপ না দিয়ে কিভাবে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের সম্ভাবনা দেখছেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ব্যথা চিকিৎসায় এবার আশার আলো দেখাচ্ছে মৌমাছির হুল। ওষুধ নয়, ইনজেকশন নয়, আফ্রিকার কেনিয়ায় স্ট্রোক ও আর্থাইটিসের মতো জটিল রোগে বিকল্প চিকিৎসা নিচ্ছেন অনেকে। বি স্টিং থেরাপি নামের এই পদ্ধতিতে সরাসরি মৌমাছির হুল ফুটিয়ে দেওয়া হয় শরীরে। চিকিৎসকদের মতে এতে থাকা মেলিটিন শরীরের বিষাক্ত উপাদান দূর করে এবং ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। কামড় দিয়ে রোগের চিকিৎসা করছে সত্যিকারের মৌমাছি। হুল ফুটিয়ে ভালো করে দিচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথাজনিত অসুস্থতা। ওষুধ কিংবা ইনজেকশনের বদলে আক্রান্তদের শরীরে বসানো হচ্ছে মৌমাছির হুল। আফ্রিকার দেশ কেনিয়ায় মুরাঙ্গা শহরে আর্থ্রাইটিস ও স্ট্রোক পরবর্তী জটিলতা সহ কিছু রোগে ভিন্ন উপায়ে চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা। বি স্টিং থেরাপি নামের এই পদ্ধতিতে একবারের জন্য খরচ হয় $4 কম। এখন প্রশ্ন হলো, মৌমাছির হুল কি সত্যি রোগ নিরাময় করে? কেনিয়া সরকারের অনুমোদন না থাকলেও ক্রমেই বাড়ছে বি স্টিং থেরাপির জনপ্রিয়তা। ঝুঁকি নিয়ে কেউ আসছেন কৌতূহল থেকে, আবার অনেক দিনের পুরনো ব্যথা বেদনায় কাজে আসছে না প্রচলিত চিকিৎসা। সে কারণেও বিকল্প চিকিৎসা পদ্ধতি দেখতে আসছেন কেউ কেউ। অনেকেই আবার জানালেন উপকৃত হওয়ার কথা। আমি যখন এখানে চিকিৎসা নিতে আসি, আমার বা পায়ে কোনো শক্তি ছিল না, শুধু বাম পাশে আর পায়ে অনুভূতি ছিল। ডান পায়ের নার্ভগুলো একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি আমার পা অনুভব করতে পারি, দাঁড়ালে বুঝতে পারি শক্তি ফিরেছে। এমনকি এখন হুলের ব্যথাও অনুভব করি। এর মানে হলো আমার নার্ভগুলো আবার সচল হয়েছে। মৌমাছির হুল ব্যবহার করে চিকিৎসা দেয় বেলা ফার্ম আফ্রিকা নামের ছোট একটি ওয়েলনেস সেন্টার। স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করেন একজন প্রাক্তন সিভিল ইঞ্জিনিয়ার। রোমানিয়ায় এপিথেরাপির উপর প্রশিক্ষণ নিয়ে এসে এখানে কাজ করছেন তিনি। প্রতিটি সেশনে তিনি ব্যবহার করেন 4 থেকে 10টি মৌমাছির হুল। কখনো রোগীর হাঁটু, কখনো ঘাড় বা পায়ে প্রতিটি হুল বসানো হয় নির্দিষ্ট পয়েন্টে। এভাবেই চলে চিকিৎসা কার্যক্রম। আমরা প্রতিটি সেশনে গড়ে 4 থেকে 10টি মৌমাছির হুল ব্যবহার করি। রোগীর অবস্থা, শক্তি এবং বাসস্থান বিবেচনায় আমরা অন্তত সপ্তাহে একবার সেশন নেওয়ার পরামর্শ দিই। যারা আশেপাশে থাকেন তাদের জন্য সপ্তাহে 2 বার, কেউ কেউ আবার 3 বারও আসেন। আমরা যে মৌমাছিগুলো ব্যবহার করি তারা প্রায় মরার কাছাকাছি অবস্থায় থাকে। এতে করে টিকে থাকা মৌমাছি বা রানী মৌমাছিকে ক্ষতি না করেই থেরাপি চালানো সম্ভব হয়। বিকল্প এই চিকিৎসা পদ্ধতি নিয়ে স্থানীয়দের আগ্রহ যেমন আছে, তেমনি বিজ্ঞানীরাও খতিয়ে দেখছেন মৌমাছি বিষের কার্যকারিতা। নাইরোবি ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার অফ ইনসেক্ট ফিজিওলজি অ্যান্ড ইকোলজির গবেষকরা জানিয়েছেন, মৌমাছির বিষে থাকা মেলিটিন নামক উপাদানটি শরীরের জ্বালাপোড়া ভাব কমায়, দূর করে দেহের বিষাক্ত উপাদান। এমনকি এটি ক্যান্সার প্রতিরোধেও রাখতে পারে বিশেষ ভূমিকা। মৌমাছির বিষে মেলিটিন নামক একটি পেপটাইড জাতীয় উপাদান আছে। বিজ্ঞানীরা এর নানা রকম স্বাস্থ্য উপকারিতা প্রমাণ করেছেন। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এমনকি অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্যও আছে। মৌমাছির বিষের প্রায় 50% মেলিটিন দিয়ে তৈরি, তবে এই উপাদান কখনো জীবনের ঝুঁকিও তৈরি করতে পারে।
বি স্টিং থেরাপি এখন পর্যন্ত কেনিয়ার মূলধারার স্বাস্থ্য ব্যবস্থায় জায়গা পায়নি। গবেষকরা সতর্ক করে বলছেন, হুলের দংশন কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নানা রকম বিতর্ক থাকলেও প্রচলিত চিকিৎসা যেখানে কাজ করছে না, সেখানে বিকল্প হিসেবে অনেকে মৌমাছির হুলেই খুঁজছেন রোগের সমাধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী ফ্লাইট বিধ্বস্তের প্রাথমিক প্রতিবেদনে বোয়িং বিমানের ফুয়েল সুইচে ত্রুটির আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে দেশে দেশে। এই বিষয়ে ব্যবস্থার তোড়জোড় শুরু করেছে দক্ষিণ কোরিয়া। যদিও ফুয়েল সুইচকে ত্রুটিমুক্ত বলছে বোয়িং আর যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA। গত শনিবার ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIBর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হলেও তদন্ত দ্রুত শেষ হবে না বলেছেন এয়ার ইন্ডিয়া CEO ক্যাম্বেল উইলসন। সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার তদন্ত অনেক বাকি আছে, তাই প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আসার অবকাশ নেই। তার দাবি, বিমানের যান্ত্রিক ত্রুটি তো ছিলই না, পাইলটরাও সুস্থ ছিলেন। গত 12 জুন লন্ডনগামী বোয়িংয়ের 787 ড্রিম লাইনার বিধ্বস্ত হওয়ার আগে ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা রেকর্ডিংয়ে ফুয়েল সুইচ বন্ধ করা নিয়ে 2 পাইলটের কথোপকথন ধরা পড়েছে। এতে বোয়িং বিমান ব্যবহার হচ্ছে এমন দেশগুলোর বিমান যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করতে ফুয়েল সুইচের লকিং সিস্টেম নিয়ে বিবৃতি দিয়েছে বোয়িং। বলা হয়েছে, ফুয়েল সুইচের লকিং সিস্টেমে ত্রুটি না থাকায় বিপদের কোনো আশঙ্কা নেই। একই ধরনের বক্তব্য দিয়েছে FAA। বলা হয়েছে, বোয়িংয়ের বেশিরভাগ মডেলের বিমানে ফুয়েল সুইচের লকিং সিস্টেম একই। আতঙ্কিত হয়ে ফুয়েল সুইচের লকিং সিস্টেম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে 2 নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশের গুলিতে বন্দুকধারী নিজেও নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় 12টার দিকে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট গির্জায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে রাস্তায় গাড়ির কাগজপত্র চেক করতে ওই হামলাকারীর গাড়ি থামিয়েছিল পুলিশ। সেখানে পুলিশকে গুলি করে গির্জার দিকে পালিয়ে যায় বন্দুকধারী। পরে গির্জায় পৌঁছে উপস্থিত মানুষের ওপর গুলি চালায়। 2 জনকে হত্যার পর পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী ধারণা করা হচ্ছে, গির্জায় উপস্থিত কিছু ব্যক্তির সাথে বন্দুকধারীর আগে থেকেই সম্পর্ক ছিল। নিহত 2 নারীর মধ্যে একজনের বয়স 72 এবং অপরজনের বয়স 32 বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজন স্থিতিশীল আছেন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।